আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি একদম সকাল সকাল থেকেই শুরু করছি। তো আমার ভ্লগ তো সকাল থেকেই শুরু হয়। আজকে যখন এডিটিং করছিলাম তখন আমার না মনে হচ্ছে যে আগে যখন সপ্তাহে 3টা ভ্লগ দিতাম তখন আমি বেশ অ্যাক্টিভ ছিলাম। এখন যেহেতু একটা কমে গেছে, সপ্তাহে 2টো, তো আমি একটু বেশি লেজি হয়ে গেছি। দেখা যায় যে মানে ভ্লগ করতেই ইচ্ছা হয় না, মনে হয় যেন এই শুয়ে থাকি বসে থাকি, এটা একবারে এটা নিয়ে চিন্তা, আরেকবার আরেকটা চিন্তা, নানান ধরনের চিন্তা ভাবনা, এসব নিয়ে একদম মনে হয় যেন এক জায়গাতেই বসে থাকি, আর কোনো কাজই হাতে ওঠে না। আর আমার না খুব বাজে একটা অভ্যাস হচ্ছে, সেটা হচ্ছে আমি কাপড় ভাঁজ করতে আমার এত বিরক্ত লাগে যা বলার বাহিরে। কাপড় আমি খালি জমাই, জমতে জমতে যখন এক পাহাড় সমান হয় তারপর আমি আসলে ভাঁজ করতে নামি, তাও না পারতে। কারণ আর কত জমাবো, দেখা যায় যে সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে, এরপর গোসল করার কি পরবো, পরার কাপড় থাকবে না, এই জন্য তখন আমি কাপড়ে হাত দিই। এছাড়া আমি কাপড়ে হাতও দিই না। তো এটা আমার এত বাজে একটা অভ্যাস। এনিওয়েজ, হাজব্যান্ডকে সকাল সকাল বিদায় দিয়ে বারান্দা থেকে কাপড় চোপড় সব তুললাম, তুলে নিয়ে আজকে এগুলোকে ভাঁজ করতে হবে, ব্যাস তুলে নিয়ে রাখলাম। এরপর আসছি হচ্ছে ডায়াবেটিসটা চেক করতে। এখন কি যে একটা অবস্থা হয়ে গেছে, সেদিন আম্মু ডক্টরের কাছে গেলেন, দেখলেন যে 35 বছর বয়সের একজন ছেলে মানুষ, তো তার ডায়াবেটিস ফাস্টিংয়ে তার আসছে মানে 28। চিন্তা করা যায় কত বেশি তার ডায়াবেটিস। তো ডক্টর অনেক কিছু বললো যে এত অল্প বয়সে যদি এত বেশি ডায়াবেটিস থাকে, আস্তে আস্তে তার আরও অনেক সমস্যা হতে পারে। আমি বুঝলাম না, এখন ঘরে ঘরেই দেখি ডায়াবেটিস এত বেশি, এটা কীভাবে যে এরকম হচ্ছে। আসলে আমাদের লাইফস্টাইলটাও অন্যরকম, তো আমরা হেলদি খাবারের চাইতে আনহেলদি খাবারগুলাই বেশি প্রেফার করি। আর মুখের রুচি একটা ব্যাপার আছে না, আনহেলদি খাবারগুলোই কিন্তু খেতে বেশি মজার হয়, আর যার জন্য মানুষের আই থিঙ্ক আনহেলদি খাবারের প্রতি অ্যাট্রাকশন একটু বেশিই থাকে। এই যে আমার ডায়াবেটিস, আমি যে একেবারে ছেড়ে দিয়েছি আনহেলদি খাবার তা না, আমি কিন্তু খাই, কিন্তু ওই যে বললাম আমি সপ্তাহে একদিন খাই, এই হচ্ছে আমার খাওয়া, তাও মানে খুবই লিমিটেড। এমন না যে একদম ভরে ভরে সব কিছু খাবো, এরকম না। কিন্তু তারপরেও যদি এটুকুনও যদি না খেতাম হয়তো বা আমার জন্য আরও ভালো হতো। কিন্তু তারপরেও নিজের মনের উপর না আমি আসলে প্রেশার দেই না। আমার যদি একটু মনে চায় তাহলে আমি একটু খাই, নাহলে নিজেকে সম্পূর্ণই আসলে মনে হবে যে একটা রুগী আমি, আমাকে নর্মাল মানুষ আমি নিজেকে আর মনেই করতে পারবো না। তো এইটাও কিন্তু জরুরি আছে যে নিজের মেন্টাল হেলথেরও কিন্তু খেয়াল রাখা লাগবে, না হলে আমি ডিপ্রেশনে চলে যাব যে কি এমন হয়ে গেল যে নিজের পছন্দের কিছু খেতেও পারছি না। তো হ্যাঁ, সপ্তাহে একদিন খাওয়াই যায়, এটাতে কিছুই হয় না। তো যাই হোক, এই যে এখানে পরোটা আমি আবার কেটে কেটে আমার বক্সের মধ্যে রেখে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন আমি না রুটি বানাই, তাহলে আবার পরোটা কী জন্য? রুটি তো আমি একবার অনেক বেশি বানাই। আমি যেমন বাসি রুটি গরম করে করে খাই, একজন গেস্ট আসলে তো তাকে বাসি রুটি দেওয়া যায় না, তো তখন তো তাদেরকে একটু পরোটা দিতেই হয়। আর সকালবেলা বানিয়ে নিয়ে পরোটা ভাজা এগুলো আসলে অনেক ঝামেলা, যার জন্য আমি ফ্রোজেন পরোটা রাখি গেস্টদের জন্য আর কি। তো এর মধ্যে না আমার রুটি শেষ হয়ে গিয়েছিল আর বানানো হয়নি, তো ভাবলাম যে আজকে একটু পরোটাই খেয়ে ফেলি। তো আমি না সেদিন বাসা বাড়ির সমস্ত কিছু হাত দিয়েছিলাম, মানে একটু একটু করে গোছাচ্ছিলাম, একবারে তো সব কিছু পারি না, আস্তে ধীরেই করতে হয়। আবার হেল্পার আছে, ওনারও কিছু হেল্প নেই। তো ভাবছিলাম যে আসলে আমরা আমাদের বাসা বাড়ি জিনিসপত্রের যতটা যত্ন করি, ঠিক ততটা যত্ন কি আমরা আমাদের যেই সম্পর্কগুলো আছে সেগুলোর কি করি? আসলে এটা কিন্তু করা হয় না। আর সম্পর্ক এমন একটা জিনিস, এটা কিন্তু একতরফা হয় না, দুতরফা থেকেই যত্নটা আসতে হয়। তো ওটাই যে আসলে যদি আমরা সবাই নিজেদের সম্পর্কের প্রতি সচেতন হতাম, তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরই এক একটা করে জান্নাতের সমান হয়ে যেত। কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নেই, একদম সুন্দর, সবার সাথে সবার কত মিল, কত ভালোবাসা থাকতো, তাই না? আমার দাদা দাদি যতদিন বেঁচে ছিল ততদিন আমরা দেখেছি যে আমাদের ভোলার যে বাসাটা এত ভালো লাগতো, মানে অন্যরকম লাগতো। আমার হাজব্যান্ড যখন আমার মুখে আমাদের ছোটোবেলার গল্প শোনে তখন সে বলে যে এত ভালো ছিল তোমাদের সব কিছু, এত মজার ছিল। মানে সে পারলে একদম ওই সময়ে সে মনে মনে চলে গিয়েছিল যে ওই সময়টা সে এত বেশি এনজয় করতো আমার মুখে গল্পগুলো শুনে শুনে। কিন্তু দাদা দাদি মারা যাওয়ার পর থেকে মানে কেমন যেন ছন্ন ছাড়া সবাই, কে কার জায়গা কিভাবে নেবে, কার জায়গা কতটুকুন আছে, এই সেই জায়গা জমি এইসব হাবড় জবর। তো আলটিমেটলি সেটাই, আমরা আসলে সম্পর্কের যত্নটা ঠিক মতো করি না। আমরা কি বলবো, মাঝে মধ্যে আমি খুব ফিল করি এই সমস্ত জিনিস।
আমার এক এক সময় কি মনে হয় জানেন, আমার এক এক সময় মনে হয় যে এই সম্পর্কের উপর না একটা মানে আলাদা একটা স্পেশাল কোর্স থাকা উচিত, এবং প্রত্যেকটা মানুষকে সেই কোর্স অ্যাটলিস্ট একবার হলেও করা উচিত। মানে এটা একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে বোঝানো যে হ্যাঁ কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো তাহলে হয়তো বা মানুষের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জও হতে পারে। বউ শাশুড়ির সম্পর্ক, জায়ের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, এই জিনিসগুলো তাহলে আমার মনে হয় আরও বেশি মজবুত হতো। তো যাই হোক, আমার মানে আমি যখন খালি বসে থাকি তখন আমি এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি যে এরকম হলে কিন্তু ভালোই হতো, খারাপ হতো না। এনিওয়েজ, গল্প করতে করতে আমার রুম গোছানো হয়ে গেছে। এই রুমে আমার আম্মু আসলে থাকেন, তো আম্মু যেহেতু এখন তার বাসায় চলে গেছেন, তো ভাবলাম যে আজকে এই রুমটা গুছিয়ে ফেলি। ডাইনিং এরিয়াতে আমাদের বেসিন এরিয়ার নিচে যেই ক্যাবিনেটটা, এটা আমার হাজব্যান্ড দেখেন কি অবস্থা করে ফেলেছে। তো আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে এগুলোকে হাত দিব, কিন্তু আর মানে সাহসী করছিলাম না। তো ফাইনালি আমি এটার মধ্যে হাত দিয়েছি খালাকে নিয়ে, তারপরে এটা সম্পূর্ণ গুছিয়ে ফেলেছি। পুরো জঙ্গল বানিয়ে রেখেছিল। তারপর রান্নাঘরের বারান্দাটাও পুরো জঙ্গল হয়েছিল এই যে এই সমস্ত ব্যাগ দিয়ে। তো এগুলো খালাকে বললাম যে পরিষ্কার করে দেন। আর এরপরে হচ্ছে রান্নার কাছে চলে আসলাম। তো আমার আম্মুর মুখে না সেদিন শুনলাম যে চাপিলা মাছ নাকি খেতে ইলিশের মতো, এই সেই। তো ভাবলাম যে ঠিক আছে একটু আনি, দেখি খাই কীরকম লাগে। আর এগুলোকে বলে বাচা মাছ। তো দেখতে তো আমার কাছে পুরো যে কি বলে ওগুলোকে, কি যেন মাছ, দেখেন নামটা ভুলে গেলাম, পাবদা মাছের মতো লাগছিল। চিন্তা করেন এই পাবদা মাছের নাম মনে করতে আমার কত সময় লাগলো। তো যাই হোক, তো পাবদা মাছ আমি জানি না কেন মানে কিছু কিছু মাছের প্রতি আমার এত অভক্তি। তার মধ্যে এই যে পাবদা, ট্যাংরা, রুই, কাতল, তারপর বড় বড় যে বাইম মাছগুলা, ওগুলো দেখলে আমার এত ঘৃণা লাগে, প্রচুর অরুচি আমার। তো যেহেতু এই বাচ্চা মাছগুলোকে আমার কাছে পাবদা মাছের মতো লেগেছে, যার জন্য আমি এগুলো খাবো না। তো 3 পিস আমি মাত্র নিয়েছি, শুধু হাজব্যান্ডকে আমি রান্না করে দিব, এবং এটা হচ্ছে তার লাঞ্চ বক্সে যাবে। আর এই জন্য খুবই সামান্য, যে একটুকু ঝোলও যেন না থাকে, যেন সেটা আমাকে আবার খেতে না হয়, কারণ আমি এটা খেতেই পারবো না, এই জন্য সেভাবে রান্না করছি। আর সকালে নাস্তার জন্য আমার ভাজিও শেষ হয়ে গিয়েছিল, তো চাল কুমড়া ভাজি করছি। এই চাল কুমড়াটাও আবার একটু বুড়ো টাইপের ছিল, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। দেখা যায় যে চাল কুমড়া নিজে থেকে পানি ছাড়ে, কিন্তু তারপরেও এক্সট্রা একটু পানি লাগে, না হলে না সিদ্ধ হতে চায় না। তো সেদিন হচ্ছে এই খুচরা রান্না করতে করতেই আমার যত সময় আছে সব গেছে। আর ফাঁকে ফাঁকে আমি আবার একটু রান্নাঘরও ক্লিন করছিলাম। মাঝে মধ্যে থেকে আমার পোকা উঠে মাথায় যে আজকে এটা ধরবো ওটা ধরবো, এবং আমি ধরিও। তো দেখা যায় যে অফ ক্যামেরায় আস্তে আস্তে সব কিছু সেরে ফেলি কাজ। আর তখন ক্যামেরা মানে অন করতেও ভালো লাগে না, কেমন যেন মনে হয় যেন দূর করতে থাকি, একটা রিদম আছে, এই রিদমে করতেই থাকি, এর মধ্যে আবার কি ক্যামেরা সেট করব, এই করব সে করব। এনিওয়েজ, এখন তো রান্নাবান্নাই চলছে। তো আজকে রান্না দেখে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ হাসাহাসি করবে যে এরা কী রান্না করছে এগুলো একটু একটু করে, কিন্তু কিচ্ছু করার নাই, এই জিনিস শুধু একজনই খাবেন এবং একবেলাই খাবেন, তো সেই জন্যই সেইভাবেই রান্নাবান্নাটা করছি। আর আমি তো ছুঁয়েও দেখবো না এগুলো। তো আমার হাজব্যান্ড যতটুকুন খান আমি তার মাপ অনুযায়ী আসলে আমি রান্না করে দিচ্ছি। আর এক জিনিস সে দুবেলা খেতেও চান না, পছন্দ করেন না, এই জন্য আমি শুধু একবেলার হিসেব করেই রান্নাটা করে দিচ্ছি। তো ডক্টরদের কাছে গেলে তো খালি টেস্ট দেন, এই টেস্ট সেই টেস্ট, তো ভালোই হয়, অনেক কিছু জানা যায়। যেমন আমাকে যখন আমার ডায়াবেটিসের ডক্টর টেস্ট দিয়েছিলেন, তখন আমি দেখলাম যে আমার হিমোগ্লোবিন বেশ কম, 10.8 বোধহয়, থাকতে হবে 13-14 এরকম, কিন্তু আমার 10। তো ডক্টর আমার আসলে মানে স্বভাবটাই খারাপ। আমাকে সবাই এত বলে যে রেগুলার ডিম খেতে, তারপরে শাকসবজি তো আমি খাই, কিন্তু ডিম, দুধ এগুলো, তারপরে ওই যে ডালিম এসব খাওয়া। ডালিম খাই না, কারণ ডালিম ছিলে খেতে আমার অনেক কষ্ট লাগে, এই জন্য আমি ডালিম খাই না। আর ডিম একদিন খাই তো 15 দিন খাই না, এরকম আমার অবস্থা। তো ডক্টর আয়রনের ট্যাবলেট তো দিয়েছেন, তো দেখা যাবে যে এর থেকে যদি আবার কমে তাহলে ওই যে আয়রনের যে ইনজেকশনগুলো আছে ওগুলো আবার নিতে হবে। আমার আম্মু একবার নিয়েছিল, আম্মুর হাত তো পুরো কালো হয়ে গিয়েছিল, কারণ যেখান থেকে নিয়েছিল ভালো হসপিটাল থেকেই আম্মুকে এটা মানে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কেন যেন মানে আম্মুর ওটা ঠিক মতো হয়নি, ডিসপ্লেস হয়ে গিয়েছিল, না জানি কি হয়েছিল, আম্মুর পুরো স্কিনের মধ্যে ওটা ঢুকে গিয়েছিল, পুরো কালো হয়ে গিয়েছিল হাত, প্রায় 2 বছরের মতো ওরকম কালো ছিল। তো ওই সমস্ত জিনিস চিন্তা করলে তো আবার ভয়ই তো লাগে যে আবার কি হয় না হয়, এই সমস্ত ঝামেলা।
এমনি এই মোটা মানুষ দেখে হয়তো বা অনেকে ভাববে যে এত মোটা, সারাদিন বোধহয় খাওয়ার উপরেই থাকে, এই সেই, শরীরে কোনো সমস্যা নেই, এত স্বাস্থ্য। কিন্তু আসলে ভেতর থেকে মানে পুরোই একেবারে খোকলা টাইপ হয়ে গেছি আমি বলতে গেলে। এই রক্ত কম, এই ডায়াবেটিস, এই সেই, মানে দুনিয়ার নানান ঝামেলা। যাই হোক, হেফাজতের মালিক আল্লাহ পাক, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ, আল্লাহ হাওয়ালা। তো এদিকে হচ্ছে আমার চাপিলা মাছও আমি রান্না করে নিয়েছি। তারপরে ভাবলাম যে একটু চিংড়ি ভুনা করি, আর পাশের চুলায় আমি ভাত চড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমার রান্নাবান্নাও সব শেষ হয়ে গেছে। তো এখন সব মশলাপাতি সব উপরে আমি এখন সেট করে রাখছি, আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এরপরে হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ বক্স আমি বেড়ে ফেলবো। তো একটার মধ্যে তো বাঁচা মাছ দিয়েছি, আর একটার মধ্যে হচ্ছে চিংড়ি দিব, আর একটু শুটকি মাছ রান্না করেছিলাম আগের দিন, ওটা আমি দিয়ে দিব। আমার হাজব্যান্ডের আবার এই শুটকি মাছটা খুব পছন্দ, আমি যেভাবে করি এভাবে। তো এখন আমি আর লইটে শুটকি খাচ্ছি না, খাচ্ছি হচ্ছে ওই চিংড়ি মাছের ছোটো যেই শুটকিগুলো পাওয়া যায় না, সেগুলো আমি বেগুন দিয়ে রান্না করি, একটু ভুনা ভুনা করি, খেতে খুব ভালো লাগে। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।